আমি দুটো পার্টে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। এক হচ্ছে দেখুন, উৎসবের মরশুমে এই মুহূর্তে আগামীকাল থেকে জিনিসের দাম কমে যাওয়া মানে বাড়তি কিছু পয়সা সাধারণ মানুষের পকেটে থাকা, নিঃসন্দেহে সেটা নিচ্ছে মতন তিনি খরচ করতে পারবেন। দুই হচ্ছে যারা বেড়াতে ভালোবাসেন, হোটেলের অধিকাংশ হোটেলে থাকার খরচ কমে যাবে, ফলে নিঃসন্দেহে পর্যটন শিল্প বুস্ট আপ হবে, এই একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশ্বনাথা, এটা যদি সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের প্রাপ্তির দিক হয়, প্রাপ্তির দিক কি পলিটিক্যাল পার্টিগুলোরও নেই? এখানে প্রশ্ন উঠতে পারে যে কোন পলিটিক্যাল পার্টি এই জিএসটি রিল্যাক্সেশনের জন্য বা স্বস্তি দেওয়ার জন্য লাভবান হবে। আমি বলছি তার মানে সাধারণ মানুষ, রাজনৈতিক দল, দুপক্ষে কার্যত উইন উইন সিচুয়েশন। দেখো, আমি প্রথমে বলবো যে এই করের হার কমার ফলে সারা ভারতবর্ষে যে সুবিধাটা পাবে পশ্চিমবাংলাবাসী কিন্তু পাবে না। পশ্চিমবাংলাতে যে পরিমাণে তেলের উপরে সেজ আছে, অর্থাৎ পেট্রোল এবং ডিজেলের উপরে সেজ আছে, তার যে কোনো দ্রব্য তোমাকে যানবাহনের মাধ্যমে আনতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ির মাধ্যমে আনতে হয়। কিন্তু আমাদের এখানে পেট্রোল ডিজেলের সেস এত বেশি পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাপিয়ে রেখেছে, ফলে অন্য রাজ্য, আমার প্রতিবেশী রাজ্যগুলো যে সুবিধাটা পাবেন মানুষ জিএসটির হার কমার ফলে, পশ্চিমবাংলার সাধারণ মানুষ কিন্তু সেইভাবে পাবে না। এটা এক। দ্বিতীয়, একইভাবে আমি বলবো যে এখানে বিদ্যুতের যে দাম, সেই বিদ্যুতের দাম বেশি হওয়ার ফলে, তুমি জানো বহু ক্ষেত্রেই বিদ্যুতের ব্যবহার হয়, ফলে এখানেও কিন্তু আমি বলবো আসাম, বিহার বা আশপাশের রাজ্যগুলো যেভাবে সুযোগ পাবে এই জিএসটি হার কমার ফলে, সেটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ পাবে না। এটা গেল একটা দিক। এইবার দ্বিতীয় যে পার্টটা তোমাকে আমি বলতে চাই যে দেখো, এটা একদিকে যখন ট্যারিফ ওয়ার চলছিল, অর্থাৎ করের লড়াই চলছিল আমেরিকার সাথে ভারতবর্ষের, ভারত কিন্তু নিজেকে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের আন্ডারেই কার্যত এই অবস্থানটা নিয়েছে। অর্থাৎ দ্রুততার সাথে জিএসটির হার কমার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ ওয়ারের সরাসরি সম্পর্ক আছে। এটা মনে করা হচ্ছে যে এই জিএসটি হারের কমানোর ফলে সাধারণ মানুষের সুরহার পাশাপাশি মেকিং ইন্ডিয়ার প্রজেক্ট, অর্থাৎ যে প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ, মনে করো বিগ ফোর, টাটা কনসালটেন্সির মতন কোম্পানিগুলো যারা আমেরিকাতে অপারেট করছে, তারা ভিসা সমস্যার ফলে বহু কর্মী হারাতে বাধ্য। এই কোম্পানির যে সার্ভিসগুলো, যেগুলো আউটসোর্সিং আমরা করি, এগুলো যাতে দেশের মধ্যেই এখন শুরু করা যায়, তার জন্য স্টার্ট আপকে আরও উৎসাহিত করবার জন্য কিন্তু জিএসটি হার কমানোর একটা উদ্যোগ, অর্থাৎ একটা বৃহত্তম অর্থনৈতিক প্রেক্ষিত থেকেই আমি দেখতে চাই। এবার তুমি রাজনীতির যদি জায়গা থেকে দেখো, তাহলে আমি অবশ্যই বলবো যে এটা যে যেমন সাধারণ মানুষের সুবিধে হবে, তেমনি রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই দাবি করে আসছিল, দাবি করে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত মানুষের কাছে এই দাবিটা পৌঁছবে কে? তৃণমূলও বলছে যে ভাই আমার জন্য হয়েছে, বিজেপিও বলছে আমার জন্য হয়েছে, কিন্তু আমজনতার কাছে এই বক্তব্যটা কে নিয়ে যেতে পারবে? দেখো, আমি খুব ভালো করে নজর রাখি, আমি দেখেছি যে আমাদের ভোট গোয়িং যে রাজ্যগুলোতে ভোট আছে, তার মধ্যে আসাম বা বিহারে যেভাবে বিজেপি পুরো মেশিনারিটা নামিয়ে বলেছে যে জিএসটি কমালোকে নরেন্দ্র মোদী ছাড়া আবার কে, সেই এফোর্ট কিন্তু আমি পশ্চিমবাংলায় কোথাও দেখিনি। আমি পশ্চিমবাংলায় একটা সিঙ্গেল মিছিল দেখিনি, মিটিং দেখিনি। ওই দুটো রাজ্য তো বিজেপি এবং এনডিএ শাসিত। আমি ওই কারণে বলছি যে পশ্চিমবাংলাতে তো বিজেপি দলটা আছে, সেই দল কিন্তু রাস্তায় নেমে তার পার্টিটাকে রাস্তায় নামাতে পারেনি যে এই জিএসটি সংস্কারে নরেন্দ্র মোদীর হাত আছে বা আমরা কৃতিত্ব দাবি করছি। ফলে শেষ পর্যন্ত রাজ্য রাজনীতির কনটেক্সটে যদি বলো, বিশ্বনাথকে একটু আমি সাপ্লিমেন্ট করব যে মনে করিয়ে দেবো দর্শকদেরও যে আয়করে যখন 12 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা করে দেওয়া হলো, তারপরে কিন্তু দিল্লিতে একেবারে বিপুল সাফল্য। একেবারে আমি সেই কারণে বলছি, আমি বিহারে যেভাবে বিজেপিকে দেখেছি পুরো মেশিনারিটা নামিয়ে দিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে এই বার্তা নিয়ে যে জিএসটি সংস্কার আমরা করেছি, বা আসামেও আমি দেখেছি, পশ্চিমবাংলায় কিন্তু আমি সেই উদ্যোগ আমি কোনো স্তর থেকেই দেখিনি। এখানে বিমলদা আছে, বিমলদা আরও পরিষ্কার করে বলতে পারবে, 3 তারিখে এই ঘোষণা হয়েছে জিএসটি কাউন্সিলে, 3 তারিখের পর থেকেই এই 15 দিন যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন স্তরে বিজেপি তার সংগঠন দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, সেই রকম উদ্যোগ কিন্তু পশ্চিমবাংলায় বিজেপিকে দেখতে পাইনি। এখানেই আমার প্রশ্ন। অর্থাৎ আপনি বলছেন এর সুফল রাজ্য বিজেপি তুলতে পারছে, কতটুকু পারবে এই পশ্চিমবঙ্গে? একদম বিমলদা রিঅ্যাকশন নিতে হবে, তারপর মধুচার কাছে একটা কথা বলি, সেটা হচ্ছে ডেফিনেটলি প্রচারের গুরুত্ব আমি অস্বীকার করছি না, কিন্তু আমি আবার বলছি যে ইতিমধ্যে আমাদের যে সমস্ত মিটিং মিছিলগুলো আমরা করেছি, পথসভা করেছি, প্রত্যেকটিতে এই তথ্যগুলো খুব ভালো করে জনগণের কাছে দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র জিএসটিকে শুধু আমি নিজে এরকম একটা পথসভা করেছি,
আমি নিজে দু একটা পথসভা আমি করেওছি, এমনকি লাড্ডু পর্যন্ত বিতরণ করনি, অন্য রাজ্যে পাড়ায় পাড়ায় লাড্ডু পর্যন্ত বিতরণ করেছে। বাংলা একটা সংস্কৃতি আছে তো, সেখানে পথসভাটা খালি লাড্ডু দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ লাড্ডু খেতে ভালোবাসে। আচ্ছা শুনে প্রচার আমরা করছি, আগামী দিনেও করব। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটা বিশ্বনাথকে আমি করছি না, কাউন্টার করছি না। টাটা কনসালটেন্সি যেরকম সুবিধা হবে, এমএসএমই এই যে মাঝারি সেক্টরের যে উন্নতি হবে সেটা অস্বীকার করা যায় না। জিএসটি কর ন্যাশনালাইজ করার ফলে তাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, মধ্যবিত্তের হবে, দরিদ্রের হবে। এইটা মানুষের কাছে নিয়ে যাচ্ছি আমরা, নিয়ে যাচ্ছি মানুষের কাছে। একদম মধুজার কাছে আমি আসবো যে দুটো দলই তো তাহলে মানুষের সুবিধার কথা ভাবছে, তোমরা কি ভাবছো? প্রধানমন্ত্রী তো আজকে যেভাবে ঘোষণা করলেন, সেখানে আজকে সাধারণ মানুষও বলছে যে খুবই গুরুত্বপূর্ণ, আমার নিজের সংসারে যদি এই এতটা আয় হয়, এতটা সাশ্রয় হয়, আমার হাতে টাকা আসে, এর থেকে ভালো আর কি হতে পারে? বিশ্বনাথ দার বিজেপির জন্য এত দুঃখ দেখে, বিজেপি প্রচার করছে না তার জন্য এত দুঃখ দেখে না বিশ্বনাথ, আমি কথা বলার সময় কারোর কথা বলার সময় বলি, আমি একটু বলি বিশ্বনাথ দা, সেটা হলো যে আমরা যখন না এই ফুটপাতের দোকানে সাধারণভাবে তো বার্গেনিং হয়, আমরা যখন যাই ওখানে জিনিসপত্র কিনতে, ধরুন দাম বললো যে কোনো জিনিসের 200 টাকা, হয়তো আসলে 100 টাকা হলেই উনি ওটা বিক্রি করে দিতে পারেন, আমরা বার্গেনিং করে ওটা 150 টাকায় নামিয়ে এনে ভাবি কি বিরাট লাভ করেছি। 28% বাড়িয়ে তারপরে হচ্ছে 10% কমালেন। আসলে তো গল্প এটা এক। 2 হচ্ছে যে আমার কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আসলে কতটা সাধারণ মানুষের লাভ হচ্ছে। আমি একটা কয়েকদিন আগের হিসেব দেখছিলাম, প্রভাত পট্টনায়ক বিখ্যাত ইকোনমিস্ট, তিনি বলছিলেন যে ওই 32-35 হাজার কোটি টাকা এরকম একটা সংখ্যা, সেটা মানে এইরকম একটা অঙ্কের টাকা সেটা লস হবে। এবার এইটা যদি লস হয় তাহলে মানে মোট জিডিপির সেটা হচ্ছে 0.1%। নরেন্দ্র মোদী আজকে যেটা বলেছেন সেটা যদি মেনেও নি তাহলেও সেটা হচ্ছে ওই 0.6%, 7% এরকম, তার বেশি টাকা যাচ্ছে না। তুমি 28 থেকে 28 বাড়িয়ে 10 কমানোর কথা তুমি বলছো, এইটা তুমি কেন বলছো না যে বেশ কিছু, আমি তোমার কাছে আসছি, শূন্য করে দেওয়া হয়েছে, জীবন বীমা এলআইসি 0 করে দেওয়া হয়েছে। বলছি আমি ওই প্রশ্নে আসবো, নিশ্চিতভাবে আসবো। এবার কথা হচ্ছে যে সাধারণ মানুষের হাতে তাহলে সত্যি কতটা টাকা গেল, সেটা জিডিপির কত % টাকা, এটাও আমাদের ভেবে দেখার বিষয় আছে। আমার 3 নম্বর কথা হচ্ছে, ঠিকই তো শূন্য করে দেওয়া হয়েছে, আমরা আমাদের পরিষ্কার দাবি যে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপরে দাঁড়িয়ে ওটা ট্যাক্সকে শূন্য করতে হবে, জিএসটি চাপানো চলবে না। নরেন্দ্র মোদী আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘোষণাটা করেছেন, এটা আসলে জনগণের দাবি ছিল, ভারতবর্ষের ছোট ব্যবসায়ীদের দাবি ছিল, সাধারণ মানুষের দাবি ছিল, যা 9 জুলাই আমাদের যে ধর্মঘট হয়েছিল, শিল্প ধর্মঘট, সেখানে প্রতিফলিত হয়েছিল। এবং সেটার জন্য অবশ্যই ধর্মঘট করে তোমরা কেন্দ্রকে বাধ্য করেছো, তাই তো? মানে কৃতিত্বের দাবি তোমরাও করছো, তৃণমূলের পর তোমরাও কৃতিত্বের দাবি করছো। খুব যদি অসুবিধা হয় তাহলে আর কি করা যাবে, কিন্তু এটা তো অস্বীকার করতে কেউ পারবে না যে এটা ধর্মঘটের অন্যতম একটা দাবি ছিল, এটা কি কেউ অস্বীকার করতে পারবে না? না তাহলে তোমরাও বলছো যে চাপে পড়লে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করতে বাধ্য হয়।